আদালতে সমস্ত সত্য প্রমাণ করে মহিতোষ মজুমদার ও সৌরভকে পুলিশের হাতে তুলে দেয় পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পরশুরাম আদালতে দাঁড়িয়ে বলতে থাকে, আমাকে আমাকে খুব বিকৃতভাবে মারা হয়, আর তারপরেই আমাকে জলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এ কথা শুনে দেখা যাবে অপোজিট পাশের লয়ার বলতে থাকে, মহামান্য আদালত, এই কথাটা শুনে সত্যি হাসি পাচ্ছে। কারণ কারণ উনি যে কথাগুলো বলছেন, ওনার পিঠে তিনটে বুলেট বিঁধেছিল, এরপরে ওনাকে জলে ফেলে দেওয়া হয়েছে, তারপরে উনি এত কথা কি করে জানলেন? তখনই পরশুরাম বলে, আমাকে ওখান থেকে তোলা হলে আমার জ্ঞান ফেরে, এরপরে আমার জ্ঞান ফেরার পরে আমি সমস্ত কিছু জানতে পাই, আর সমস্ত কিছু জানার পরে আমি নিজে নিজে নেমে পড়ি ইনভেস্টিগেশন করার জন্য। আমি নিজের তদন্ত নিজেই করি, কারণ এই কেসের সঙ্গে জুড়ে ফেলা হয়েছিল আমার ওয়াইফ তটিনী গাঙ্গুলিকে। এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় জজ সাহেব। এরপরেই পরশুরাম একে একে সমস্ত প্রমাণ দেখাতে থাকে। সমস্ত প্রমাণ দেখালে জজ সাহেব বলতে থাকে, সত্যিই তো, এই সবকিছু প্রমাণ দেখে তো মনে হচ্ছে তটিনী গাঙ্গুলি একদমই নির্দোষ। তখনই অপোজিট পাশের লয়ার বলতে থাকে, এ সমস্ত কিছু মিথ্যে, উনি মিথ্যে কথা বলছেন মহামান্য আদালত। তখনই পরশুরাম বলে, না স্যার, কোনো মিথ্যে নেই, এখানে সমস্ত কিছু সত্য। এরপরে পাঁচুকে কোর্টে তুলে পাঁচুর মুখ থেকে সমস্ত জবানবন্দি নিলে তখনই তটিনীকে নির্দোষ প্রমাণিত ঘোষণা করে আদালত। এরপরে দেখা যাবে আদালতের কথা শুনে পরশুরাম বলতে থাকে, আমি জানি এসবের পেছনে কে কে জড়িত, আমি সবার নাম একে একে লিস্ট করে আপনাকে দিয়ে দেব। বর্তমানে এখন দুজনকে এখান থেকে অ্যারেস্ট করার অনুমতি চাইছি আমি। তখন এ কথা শুনে জজ সাহেব বলতে থাকে, কার কথা বলছেন আপনি? আপনি নির্দ্বিধায় বলতে পারেন। তখনই পরশুরাম বলবে, এখানে এখানে উপস্থিত আছে সৌরভ ও মহিতোষ মজুমদার। ওরা দুজনেই স্পেশাল ব্রাঞ্চের দুর্দান্ত অফিসার, যারা কিনা এই নোংরা জঘন্য কাজের সঙ্গে জড়িত। ওরা একজন অফিসার হয়ে, আইন রক্ষক হয়ে সাধারণ মানুষকে সেবা না দিয়ে সাধারণ জনগণের আরো ক্ষতি করছে। যারা টাকার বিনিময়ে নিজেদের বিক্রি করে দিচ্ছে, টাকার বিনিময়ে নিজেরা বিক্রি হয়ে গেছে, আমি তাদের তাদের শাস্তি চাই। এরপরে দেখা যাবে পরশুরাম সমস্ত প্রমাণ জজ সাহেবের হাতে তুলে দিলে তখনই মহিতোষ মজুমদার ও সৌরভকে অ্যারেস্ট করার পারমিশন দেন। আদালত থেকে পারমিশন দেওয়া মাত্রই পরশুরাম বলে, আমি আমি ওদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি ঘোষণা করতে চাই। আমি চাই যে ওরা ওরা কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক ওদের। ওরা যে অন্যায় করেছে, সে অন্যায়ের কোনো ক্ষমা হয় না। একজন আইনের রক্ষক হয়ে কিভাবে আইন ভাঙতে পারে ওরা? এ কথা শুনে জজ সাহেব বলতে থাকে, ওদেরকে সাসপেন্ড করা হবে, এরপরে ওদের বিরুদ্ধে আইনি আইনি পদক্ষেপ নেওয়া হবে। ওদেরকে কাউকে ছাড়লে চলবে না। ওরা যে অন্যায়টা করেছে, একজন আইনের রক্ষক হয়ে অন্য একটি আইনের রক্ষককে মারার জন্য ওরা সমস্ত সাহায্য করেছে। এবং সৌরভ সৌরভ ও তো একদম একদম মারতে পুরোপুরিভাবে সঙ্গে ছিল, ও নিজেই শুট করেছে, তার জন্য ওকে কঠিন থেকে কঠিনতম শাস্তি ঘোষণা করলো এই আদালত। এরপরে দেখা যাবে সৌরভ ও মহিতোষ মজুমদারকে কাস্টাডিতে নিয়ে পরশুরাম সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপরে তটিনী পরশুরামকে জড়িয়ে বলতে থাকে, তুমি যে এত সহজে সমস্ত কিছু প্রমাণ করে দিয়ে আমাকে নির্দোষ প্রমাণ করবে, আমি ভাবতেও পারিনি। তখনই নন্দিনী বলতে থাকে, আমি জানতাম পরশুরাম সমস্ত কিছু পারবে। তখনই তটিনী নন্দিনীকে জড়িয়ে বলতে থাকে, থ্যাংক ইউ দিদি, তুই যদি আজকে আজকে পাশে না থাকতি আমরা কিছুই করতে পারতাম না। আজকে তুই পাশে ছিলি বলেই আমরা সমস্ত কিছু হ্যান্ডেল করতে পেরেছি। তুই যে এভাবে আমাদের পাশে দাঁড়াবি ভাবতেও পারিনি। ওই কর্ণ চ্যাটার্জি ভেবেছিল যে ওনার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিস, তাই তুই ওনার হয়েই কাজ করবি, কিন্তু তুই যে ওনার মুখে জামা ঘষে দিবি এটা উনি কিছুতেই বুঝতে পারেনি। থ্যাংক ইউ দিদি, তোর প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। মাকে আমি বলবো তুই যে আমার সঙ্গে এত বড় একটা উপকার করলি আমার, এটা আমি কখনো ভুলবো না। আমি তোকে কখনো কখনো ভুলবো না দিদি। তখনই দেখা যাবে এ কথা শুনে নন্দিনী বলে, এখন আমাদের বাড়ি ফিরতে হবে তটিনী। ওদিকে বাড়িতে কাকাইকে খুঁজে না পেয়ে সবাই অনেক অস্থির হয়ে আছে। আমি বুঝতে পারছি না, কাকাই কি সত্যি সত্যি নিরুদ্দেশ হয়ে আছে, নাকি কাকাই ইচ্ছে করে গা ঢাকা দিয়ে আছে তোদেরকে ফাঁসানোর জন্য, যাতে করে তোদেরকে ফাঁসানো যায়। আমি কাকাইয়ের ব্যাপারটা সত্যি বুঝতে পারছি না। কাকাই যে কেন এমন করছে, কাকাই যে কি চাইছে, সত্যি একদম একদম ভাবতে পারছি না আমি। তখন এ কথা শুনে দেখা যাবে
তটিনী বলে, আমার বিশ্বাস কাকাই ইচ্ছে করে কোথাও গিয়ে লুকিয়ে আছে, কারণ কাকাইকে তো আমি খুব ভালো করেই চিনি, কাকাইকে আমি অনেক বিশ্বাসও করেছি, কিন্তু কাকাই কাকাই সে বিশ্বাসের যোগ্য মর্যাদা রাখেনি। এ কথা শুনে দেখা যাবে তখন পরশুরাম বলে, আমি যে করেই হোক তোমার কাকাকে খুঁজে বের করব। এখন উনি নিজের ইচ্ছায় লুকিয়ে থাকুক কিংবা ওনাকে সত্যি সত্যি গুম করে দেওয়া হোক, আমি যে করে হোক ওনাকে খুঁজে বের করব। যেখান থেকে পারি সেখান থেকে ওনাকে খুঁজে বের করার চেষ্টা করব, ব্যবস্থা করব সেখান থেকেই। তখন এই কথা শুনে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, এখন আমাদের বাড়িতে যাবে তো পরশুরাম? তখনই পরশুরাম বলতে থাকে, অবশ্যই অবশ্যই আমি যাব। এরপরে দেখা যাবে তটিনীকে সঙ্গে নিয়ে বাড়িতে আসে পরশুরাম ও নন্দিনী। এরপরে তটিনী ও নন্দিনীকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে দীপালি বলতে থাকে, কে কোর্টে কি হলো? তখনই নন্দিনী বলে, মা, কোর্টে আজকে অনেক সুন্দর একটি কাজ হয়েছে। সেখানে তোমার জামাই একদম প্রমাণ করে দিয়েছে যে তোমার মেয়ে নির্দোষ, তোমার মেয়ের কোনো দোষ নেই, তোমার মেয়ে একদম একদম নির্দোষ, ও কোনো অপরাধ করেনি। আর যারা প্রত্যক্ষদর্শী, যারা আসল অপরাধী, তাদেরকে অ্যারেস্ট করিয়ে দিয়েছে পরশুরাম। এরপরে দেখা যাবে এ কথা শুনে তোমার জামাই আজকে ওদের মুখে একদম ঝামা ঘষে দিয়েছে, ওদেরকে বুঝিয়ে দিয়েছে যে পরশুরাম সবকিছুতেই পারদর্শী, পরশুরামকে হারানো এতটাও সহজ নয়। তখনই ত্রিপর্ণা এসে বলে, তোমরা তো নিজেরা নিজেরা হই হই করে মারছো, কিন্তু কিন্তু আমার স্বামীটা যে কোনো খোঁজ নেই, তোমার কাকায়ের যে কোনো খোঁজ নেই, সে ব্যাপারটা কি তোমরা জানো? তটিনী, আমার স্বামীকে ফিরিয়ে দে। আমি জানি যে তোদের কারণে আজকে এই দিনটা আমাদের দেখতে হচ্ছে, তোরা চাইলেই আমার হাজবেন্ডকে ফিরিয়ে দিতে পারিস। আমি আমার হাজবেন্ডকে ফিরে পেতে চাই। আমি তোর কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি তটিনী, আমাকে আমার হাজবেন্ডকে ফিরিয়ে দে, আমার হাজবেন্ডকে ফিরিয়ে নিয়ে আয়। তখন এ কথা শুনে তটিনী বলে, আমি কি করব? আমি কি করতে পারি? বলো তো কাকিয়া, আমি কি করতে পারি? এখানে তো আমার কোনো রকম কোনো কিছু করার নেই। তোমার হাজবেন্ড নিজ ইচ্ছায় আমাদের পেছনে লেগেছিল, নিজ ইচ্ছায় বিজিতের সঙ্গে হাত মিলিয়েছিল, বিজিতের সঙ্গে আমাদের ক্ষতি করার জন্য মিট করতে গিয়েছিল, সেখান থেকে বিজিতকে গুম করে দিয়েছে। এতে তো আমাদের করার কিছুই নেই, তাই না? আমাদের তো করার কিছু থাকতে পারে না। তখন এ কথা শুনে দেখা যাবে ত্রিপর্ণা বলে, তবে তুই কি বলতে চাইছিস? তুই কিছুই করতে পারবি না? তখনই পরশুরাম বলে, অবশ্যই অবশ্যই আমি জিৎ মুখার্জিকে খুঁজে বের করব। এরপরেই আয়ুষী ও আরাধিয়া দুজনে এসে তটিনীকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, চর্দি ভাই, তুই ঠিক আছিস তো? তোকে ওরা কোনোভাবেই দোষী প্রমাণিত করতে পারেনি তো? তখনই তটিনী বলে, না রে, আমাকে দোষী প্রমাণিত করতে পারেনি, আমি তো দোষ করিনি। তবে কেন আমাকে দোষী প্রমাণিত করবে? আমি তো নির্দোষ, তাই না? আমাকে দোষী প্রমাণিত করার মতো তো কিছু হয়নি। আমি যদি দোষ করতাম তবে আমি নিজে মাথা পেতে নিতাম দোষটা, কিন্তু আমি তো দোষ করিনি, তবে আমি কেন দোষটা স্বীকার করব? তখনই আয়ুষী আরাধিয়া বলে, কিন্তু আমাদের ড্যাডকে আমরা কি করে ফিরে পাবো? প্লিজ চর্দি ভাই, কিছু একটা কর। আমি জানি তুই আর জিজু যদি চেষ্টা করিস তবে অবশ্যই ফিরিয়ে আনতে পারবি। তখনই পরশুরাম আয়ুষী ও আরাধ্যার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, চিন্তা করো না, আমি তোমাদের কথা দিচ্ছি, আগামী 24 ঘন্টার মধ্যে আমি তোমাদের ড্যাডকে ফিরিয়ে দেব, তোমাদের ড্যাডকে তোমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসবো। এ কথা শুনে আরাধ্যা বলতে থাকে, জিজু, আমি জানি তুমি যদি কোনো কথা দাও সে কথা তুমি যে করে হোক রাখবে, তুমি অবশ্যই অবশ্যই ফিরিয়ে দিতে পারবে। পরেই দীপালি এসে বলতে থাকে, আমি জানতাম তুমি যদি ফিরে আসো তবে আমার মেয়েটা নির্দোষ প্রমাণিত হবে, তুমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেবে না বাবা। আমি তোমার কাছে কৃতজ্ঞ, তোমার মতো জামাই পেয়ে সত্যি আমি ধন্য। তোমার মতো জামাই যদি প্রত্যেকটা ঘরে থাকতো তবে প্রত্যেকটা ঘর আলোকিত থাকতো। তখনই শিবপ্রসাদ বলে, এরকম করে বলবেন না। এদিকে দেখা যাবে শীতল বলতে থাকে, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। তবে পরশুরাম একে একে সবাইকে ধরে ফেলবে। সৌরভের মুখোশ খুলে দিয়েছে, সৌরভ ও মহিতোষ মজুমদার এখন পুলিশের হেফাজতে। এখন কি করবেন আপনারা? আপনি কি বুঝতে পারছেন মিস্টার কর্ণ চ্যাটার্জি? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আমি বুঝতে পারছি না কি করব। ওখানে তো চাইলে আমাকেও অ্যারেস্ট করাতে পারতো, কিন্তু ও কি কোনো রকম মতলব নিয়ে আছে? আমি তো বুঝতে পারছি না ও কেন ওখানে আমার কথা বললো না। আমি জানি যে ও চাইলে আমার বিরুদ্ধে অনেক প্রমাণ দিতে পারতো, কারণ আমার পুত্রবধূ আরাধ্যা আমার বিরুদ্ধে অনেক প্রমাণ ওর হাতে তুলে দিয়েছে, সেগুলো প্রমাণ সমস্ত কিছু পরশুরামের কাছেই আছে। কিন্তু ও কেন আমাকে
দেখালো না, কেন আমার নামটা সামনে নিয়ে এলো না? এর মধ্যেও কি কোনো প্যাচ আছে? ও কি কিছু করতে চাইছে? কোনো খেলা খেলতে চাইছে? যদি সত্যি কোনো খেলা খেলতে চায়, সেই খেলাটা আমাকে জানতে হবে, সেটা আমাকে জানতে হবে, জেনে সেই খেলাটা বন্ধ করতে হবে। তাছাড়া আমাদের আমাদের অনেক বিপদে পড়তে হবে। তখনই শীতলকে কর্ণ চ্যাটার্জি আরো বলতে থাকে, আজকে এই বিপদটা শুধুমাত্র তোমার কারণে। তুমি যদি ওকে না বাঁচাতে, তবে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। তখনই শীতল বলে, আমি তো ওকে ভালোবেসে ভালোবেসে বাঁচিয়েছিলাম। আমি ভেবেছিলাম ও সারাটা জীবন আমার কাছে থাকবে, কখনো এসব নিয়ে মাথা ঘামাবে না, কখনো ও এখান থেকে চলে আসার চেষ্টা করবে না। কিন্তু ও যে কখনো আমাকে নিজের করে নেবে না, কখনো আপন করে নেবে না, এটা আমি ভাবতেও পারিনি। কখনো যে ও ও আমার কথা শুনবে না, ও যে আবার সেই আগের জায়গায় চলে আসবে, সেটা যদি আমি জানতাম, সত্যি আমি কখনো ওকে ওকে এভাবে বাঁচাতাম না। আমি যে ওকে কতটা কষ্ট করে বাঁচিয়েছি, সেটা তো শুধুমাত্র আমি জানি। আমি যে কতটা ট্রাগল করেছি ওকে বাঁচানোর জন্য, সেটা শুধুমাত্র আমি জানি। আমি জানি যে ওকে আমি কতটা কষ্ট করে বাঁচিয়েছি। ও যদি আমার সেই কষ্টের মূল্য না দিয়ে থাকে, তবে এতে আমার করার কিছুই নেই। ও কখনো সুখী হতে পারবে না। তখনই দেখা যাবে কাবির বলে, আজকে এ কথাগুলো বলে কোনো লাভ হবে না। আজকে তুমি যদি ওকে না বাঁচাতে, তবে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। তোমার কারণে আজকে আমাদের এই দিনটা দেখতে হচ্ছে, দিনটা সহ্য করতে হচ্ছে। ওই পরশুরামকে আমরা কোনোভাবে টলারেট করতে পারি না। ও সবসময় আমাদের বিপদে ফেলতে আসে। ও সবসময় বিপদে ফেলার জন্য একদম প্রস্তুত হয়ে থাকে। তখনই শীতল বলে, এখন কিছু একটা করতে হবে। যে করে হোক পরশুরামকে আমাদের এখান থেকে সরিয়ে ফেলতে হবে। তা না হলে পুরো খেলাটাই ঘুরে যাবে, পুরো গেমটাই চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি কোনোভাবে সামনে চলে আসে, আমাদের যদি ও ধরে দেয়, তবে কিন্তু অনেক ঝামেলায় পড়ে যেতে হবে, কোনোভাবে আর বেরোতে পারবো না। এদিকে দেখা যাবে বিজি জিৎ মুখার্জিকে বলছে, কি মিস্টার জিৎ মুখার্জি, তো আপনি এখানে এভাবে থাকতে অভ্যস্ত তো? তখনই দেখা যাবে জিৎ মুখার্জি বলে, তুমি কেন এমন করছো বিজিৎ? আমি জানি যে তুমি আয়ুষীকে ভয় দেখাতে এমনটা করছো, কিন্তু আমাকে কেন আটকে রাখছো এভাবে? আমাকে এভাবে আটকে রেখে কি প্রমাণ করতে চাইছো তুমি? তুমি তো জানো যে আমি তোমাদের সঙ্গেই আছি, তারপরেও কেন আমাকে এভাবে এভাবে কষ্ট দিচ্ছ? তুমি বললে আমি তোমাদের হেল্প করব, আমি তোমাদের পাশে থাকবো, কিন্তু তুমি যেটা করছো সেটা কি ঠিক হচ্ছে? এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তুমি কিন্তু বুঝতে পারছো না যে তুমি যেটা করছো সেটা একদম একদম কিন্তু ঠিক করছো না। তুমি আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। তখনই বিজিত বলে, আপনাকে ছাড়ার কোনো প্রশ্নই উঠে না। আপনাকে ছেড়ে দিলে আপনার দুই মেয়েই একদম মুক্ত আকাশে ঘুরে বেড়াবে, আর আপনাকে যদি বন্দি করে রাখি, ওরা ওরা একদম দুমড়ে দুমড়ে মরবে। ওরা ঘরের মধ্যে এক কোণে চুপটি করে বসে থাকবে, কারণ ওদের একটা ভয় থাকবে যে ওরা মুখ খুললে ওদের ড্যাডিকে একদম শেষ করে দেওয়া হবে। ওদের ড্যাডকে কিছুতেই হারাতে পারবে না, তাই ওরা মুখ বন্ধ রাখবে। এটা আমি খুব ভালো করেই জানি। তাই আপনাকে এখানে এভাবেই বন্দি হয়ে থাকতে হবে। তখন এ কথা শুনে দেখা যাবে জিৎ মুখার্জি বলে, আমি না হয় আত্মসমর্পণেই থাকবো, আত্মগোপনেই থাকবো। ওদেরকে তুমি বলবে যে তুমি ওদের বাবাকে আটকে রেখেছো। তখনই বিজিত বলে, আমি এই রিস্কটা নিতে পারবো না। আপনাকে যেভাবে রাখা হয়েছে ঠিক সেভাবেই থাকবেন। এদিকে দেখা যাবে আয়ুষী তটিনীর হাত ধরে উপরে নিয়ে যায়। উপরে নিয়ে গিয়ে বলতে থাকে, বিজিত আমাকে প্রতিনিয়ত ফোন করছে, প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। আমি যদি কোনোভাবে মুখ খুলি, ওর বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দিই, তবে ও ড্যাডকে মেরে বাড়িতে পাঠিয়ে দেবে। ড্যাডকে মেরে পলিথিনে পেঁচিয়ে বাড়িতে পাঠিয়ে দেবে, আর আমাকে এসব দেখে ভয় দেখাচ্ছে। আমি বুঝতে পারছি না চর্দি ভাই, আমি কি করব? আমি চাই না ড্যাডের কোনো ক্ষতি হোক। ড্যাডের কোনো ক্ষতি আমি মেনে নিতে পারবো না। ড্যাডের কোনো ক্ষতি ক্ষতি আমি হতে দিতে পারবো না। ড্যাডকে আমরা কোনোভাবেই স্যাক্রিফাইস করতে পারবো না। তখনই তটিনী বলে, ও যাই বলুক না কেন, তুই এটা বিশ্বাস করিস না, কারণ আমি জানি কাকাই যা মানুষ। কাকাই নিজে আত্মগোপনে থেকে তোদেরকে এভাবে ব্ল্যাকমেল করছে। কাকাইয়ের কাছে এসব করা কোনো ব্যাপারই নয়। কাকাই যদি সত্যি তোদেরকে ভালোবাসতো, তোদের সিচুয়েশনের কথা ভাবতো, তবে তোকে এভাবে বিজিতের হাতে তুলে দিত না, কাবিরের হাতে আরাধ্যাকে তুলে দিত না। আমি কাকাইকে খুব ভালোভাবে চিনে গেছি। কাকাইকে চিনার আমার আর কোনো বাকি নেই। তখন এ কথা শুনে আয়ুষী কাঁদতে থাকে আর বলতে থাকে, কিন্তু আমি কি করব বল? আমার তো পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল, আমার পুরো ভবিষ্যৎ একদম নষ্ট হয়ে গেল। আমার আর করার কিছুই থাকলো না। আমাকে এখন সবাই ছি করবে। আমার জীবনটা একদম নষ্ট করে দিল ওই ওই জানোয়ারটা। তখন এই কথা শুনে দেখা যাবে
তটিনী আরাধ্যাকে আয়ুষীকে জড়িয়ে বলতে থাকে, প্লিজ তটিনী, এভাবে কাঁদিস না। আয়ুষী, তুই এভাবে কাঁদলে কি করে হবে? তোর কান্না সত্যি আমি আর নিতে পারছি না, আমার আর সহ্য হচ্ছে না। প্লিজ তুই এভাবে এভাবে কাঁদিস না বোন, একদম সব ঠিক হয়ে যাবে। ওই বিজিতের জন্য তোর জীবনে কোনো রকম কোনো দাগ লাগবে না, বিজিতের জন্য তোর জীবন একদম থেমে থাকবে না, তোর জীবনটা এগিয়ে যাবে, এগিয়ে যেতে হবে তোর জীবনটাকে। তখন এ কথা শুনে দেখা যাবে আয়ুষী বলে, আমি জানি তুই অবশ্যই পারবি, অবশ্যই পারবি আমাকে আমাকে আমার ড্যাডকে ফিরিয়ে দিতে। তখন এ কথা শুনে দেখা যাবে তটিনী বলে, আমি তোকে কথা দিচ্ছি, তোর ড্যাডকে খুব শীঘ্রই আমি ফিরিয়ে দেব। একদম একদম ভাববি না, তোর জিজু থাকতে কারোর কোনো কিছু ভাবার নেই, তোর জিজু অবশ্যই ফিরিয়ে আনবে তোর ড্যাডকে ফিরিয়ে এনে তোর কাছে কাছে দিয়ে আসবো। এই কথা শুনে খুশি হয়ে যায় আয়ুষী আর বলতে থাকে, ঠিক আছে, কথা দিচ্ছিস তো তুই?